স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর কারণ ক্যান্সার। নমস্কার, আমি দেবদাস, আর আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বামা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894 সালের 12 সেপ্টেম্বর উত্তর 24 পরগনা জেলার ঘোষপুর পাড়া সুরারিপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল ব্যারাকপুরে। তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত। পিতা মাতার 5 সন্তানের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন সবার বড়। পিতার কাছে তার পড়া শেখার পাঠ শুরু হয়। এরপর গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশুনোর পর বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন। 1918 সালে সুরেন্দ্রনাথ কলেজ থেকে বিএ ও আইন বিষয়ে ভর্তি হয়েছিলেন। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য রচনা হল পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, ইচ্ছামতি, অশনি সংকেত প্রভৃতি। উপন্যাসের পাশাপাশি তিনি প্রায় 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণ কাহিনী ও দিনলিপি রচনা করেছেন। 1951 সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গ সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1950 সালের 1 নভেম্বর তার মৃত্যু হয়। আজ তারই গল্প বামা। বিশেষ দেরি না করে শুরু করছি আজকের গল্প। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশে ঘুরে বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ওষুধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুচুড়োর সতীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতুম। অল্প বয়সে প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গেই করতুম। আমাকে কাপড় চোপড় পরতে হতো সাধু সাত্ত্বিকদের বামুনদের মতো। ওটা ছিল ব্যবসায়ের অঙ্গ। গিরিমাটির রঙে ছোপানো কালো পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকতো। বছর 3 সেই চাকরি করি, তারপর শরীর সইল না, তাই ছেড়ে দিলাম। একবার যাচ্ছিলাম বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে, একটা মাদুলি বিক্রির জন্য নয়। মাখমপুর শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমিদার ওয়ারিশান দাঁড়িয়েছিলেন শচীশবাবু। শ্বশুরের ছেলেপুলে না থাকায় আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তা হলেও পরনে আমার ছিল গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমিই পাবো। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা 2টোর সময় হাঁটছি, হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়লো, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটা। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগার করা গেল।
দেরিও হলো বিশেষ একটা, সেই জন্যেই। আর একটা বাজার পড়ল, সেখানে দোকানদারের কাছে জানলুম আমার গন্তব্যস্থানে পৌঁছাতে এখনো রাত 9টা বাজতে পারে, কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ে আর পথ হাঁটবেন না ঠাকুর মশাই, এসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয়, বিদেশি দেখলে মেরে ধরে যথাসর্বস্ব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে। সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে, ক্রোশ 3 দূরে, জায়গাটা কিন্তু ভালো নয়। বড় বড় মাঠের ওপর দিয়ে রাস্তা, সন্ধে প্রায় হয় এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল। আমার বুকটা ঢিপ ঢিপ করছে। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানে রাত্রের জন্য আশ্রয় নেওয়া যাবে, এই জিনিসটা বাজারে বলে দিয়েছে আমাকে। কিন্তু সন্ধে তো হয়ে গেল প্রায়, তাল দিঘির এদিকেই তো অন্ধকার হওয়ার দেরি নেই আর। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি? মনে ভারী একটা ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকাই আছে। পরক্ষণই ভাবলাম কিছু না পারি দৌড়াতে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণটা তো বাঁচবে। ভয় ভয় দিঘির কাছাকাছি তো এলুম। বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়, পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়ে রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজন একদমই নেই। যে ভয় করেছিলাম দেখলাম সবই একেবারে ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায় কে জানে। প্রকাণ্ড দিঘিটার পার ঘুরে যখন তালবনের সারি ও দিঘির উঁচু পাড়কে পেছনে ফেলেছি, সামনে দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটি গ্রাম লি লি করছে। নিশ্চয়ই ওটাই সঞ্জয়পুর। বাঁচা গেল, কি ভয়টাই না দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু বাছর চড়ছে মাঠে, কেন এসব জায়গায় বিপদ থাকবে? আমি এরকম আকাশ পাতাল ভাবছি, এমন সময় তালপুকুরের ওদিক থেকে পাহাড়ের আড়ালে যে পথটা, সেই পথে বেয়ে একজন বৃদ্ধ আমাকে আসতে দেখে সেও থমকে দাঁড়ালো। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে একটা ছোট লাঠি। বৃদ্ধ আমাকে দেখে বললেন, ঠাকুর মশাই কোথায় যাবেন? আমি যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ। কাদের বাড়ি যাবেন? শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুর মশাই কি কবিরাজ মশাইয়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমিদারের জমি জমার কাজে। এ অঞ্চলে আর কাউকে চেনেন? মশাইয়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও নেই। মাখমপুরে নতুন এসেছি। সেখানেও তাহলে আপনাকে কেউ চেনে না, তাই তো? না, কে চিনবে? আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলো, তারপর আমায় বলল, কিছু যদি মনে না করেন একটা কথা বলি কি, রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ে ধুলো দিন না। আমরা যাতে বারোই, জল অচারানীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্নাবান্না করে খাবেন। আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় বেশ সন্তুষ্ট হলুম। সত্যি তো, সেকালের লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ। অতিথিদের সেবা করিয়ে এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না রাখলে রার অঞ্চলের অজানা মিঠো পথ বেয়ে এই সুমুখ আঁধার রাতে আমায় যেতে হতো সেই মাখমপুর, সেই 3 ক্রোশ পথ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই রাগটা আমার ভালো লাগলো না। এর আমি কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকার যেন মনে হচ্ছে ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে এতে কিছু। মঙ্গল শ্রদ্ধায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থা সম্পন্ন গৃহস্থ।
বাড়ির উঠোনের সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলদ ও গাইয়ে মিলে প্রায় 20-22টা। অন্তঃপুরে দিকে 4খানা বড় বড় 8চালার ঘর, বাইরে এই চণ্ডী মণ্ডপে ও তার পাশে 1খানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আর একটু ভালো করে শুনতে হবে। কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা যায়, কারণ একটা সরু রোয়াকের চণ্ডী মণ্ডপের পেছন দিকে একটা রাস্তা চলে গেছে, অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে এর সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে। কুঠুরির একপাশে একটা ছোট চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। এমন সময় গৃহস্বামী এসে বললেন, ঠাকুরমশাই রান্না চাপান, আর কত রাত করবেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি। এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে একগোছা ঝাঁটা হাতে এসে আমার রান্না চালার সামনে দিয়ে ঢুকলো এবং সঙ্গে সঙ্গে ঝাঁট দিতে আরম্ভ করলো। কুঠুরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতর দেখা যায়। আমি 2-1বার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে বারে বারে চেয়ে দেখছে। 2-3বার বেশ ভালো করে লক্ষ্য করে মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলাম। ব্যাপারটা কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লী গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়। কি হাঙ্গামা আবার পড়লাম রে বাবা! কর্তাকে কাছে বসেই রাঁধতে বসবো নাকি? মনে হচ্ছে রাঁধতে নাড়তে গল্প করলেই ভালো হয় কর্তার সঙ্গে। এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধ হয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন এবং উত্তেজিত। এবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারিদিক চেয়ে একবার দেখে নিল। কেউ নেই তো। কেউ নেই দেখে আমার দিকে আরো একবার সরে এলো এবং খুব নিচু স্বরে বলল, ঠাকুরমশাই, আপনি এখনই এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। বলে চট করেই বাড়ির মধ্যে চলে গেল। এই কথা শোনার পর আমি যেন আর নেই। হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পা অবশ হয়ে ঝিমঝিম করতে লাগলো। বলে কি, দিব্যি গৃহস্থ বাড়ি, গোলা গালা ঘরদোর, ডাকাত কিরকম? কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনে চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে। ওখান দিয়ে যেতে গেলেই তো এখন সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গিয়েছি, হাতে পায়ে জোর নেই, কিন্তু ভাববারও শক্তি যেন লোপ পেয়েছে। মিনিট 5 এমনি কেটে গেল। এমন সময় দেখি সেই বউটি আবার কি একটা কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলবার পূর্বেই আমি বললুম, তুমি যেই হও, তুমি পরম দয়াময়ী। এবার একটা জিনিস আমায় বলো তো, কোন পথে কিভাবে পালাবো? বউটি চাপা গলায় বললে, সেই জন্যই তো এলুম, সব দেখে এলুম। পালাবার পথ নেই, ওরা ঘাঁটি আগলে রেখেছে। আমি বললুম, তবে উপায়? মেয়েটি বলল, একটি মাত্র উপায় আছে ঠাকুর মশাই, তাও আমি কিন্তু ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না। অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুর মশাই, আর একবার বাড়ির মধ্যে থেকে আসি, নইলে কিন্তু এরা সন্দেহ করবে। মিনিট 5 পরে বউটি আবার এলো, চকিত দৃষ্টিতে চারদিক চেয়ে বলল, শুনুন আমার উপায়। এই কথাটা মন দিয়ে শুনবেন, মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এ বাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম
কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা দুই বোন। আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা। শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বারুই। আমার বাবা ও জ্যাঠামশাই সবাই বেঁচে আছেন, কিন্তু কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেতে বসেছে। যা বলে মেয়েটি তাই করে যাই, এতে হবেটা কি? বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে দিয়ে যায়, আবার অল্প 2 মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো? মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? আমি বললুম, হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার। বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুরবাড়ি কোন গায়ে যেন? খান্তমণি। শ্বশুরবাড়ি হলো, আপনি সব মাটি করে ফেলছেন দেখছি। সামন্তপুর তেওটা। বলুন। সামন্তপুর তেওটা। শ্বশুরের নাম রামযদু দাস, দুর্লভরাম দাস। অবশেষে মিনিট 10-12 মধ্যে আমার কাছে সব ব্যাপারটা বেশ পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নাম ধাম যখন জানা হয়ে গেছে, তখন আপনাকে বাঁচাতে পেরেছি। এবার শুনুন, খাওয়া দাওয়ার পরে শ্বশুর মশাইয়ের কাছে আপনাকে বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায়, যেন নাকি গলা যেন একটুও না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসবো। আপনি শ্বশুরকে বলবার পরে কিন্তু দেরি করবেন না বেশি। বিপদ কখন যে হয় তা তো আর বলা যায় না। রান্না খাওয়া শেষ না করলেও সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো। রাত্রের অন্ধকার তখন বেশ ঘনিয়ে এসেছে। রাত আন্দাজ 10টার কম নয়। আহারাদির পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এই বাড়িতে সবাই যেন খাড়ায়, রামদাতে শান দিচ্ছে আমার গলাটি কাটবার জন্য। এই সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো। বললে, কি ঠাকুর মশাই, আহারাদি হলো? এখন দিব্যি করে শুয়ে পড়ুন, মশারিটা টাঙিয়ে দিচ্ছি, রাত হয়েছে, আর বেশি দেরি করবেন না। আমি বললাম, হ্যাঁ, একটা কথা বলি। আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি ওই কুসুমপুরে, থানা রায়না, নাম পাঁচকড়ি, হরিদাস মজুমদার। তার একটি মেয়ের নাম বামা। এই দিকেই কোথায় বিয়ে হয়েছে যেন। তারাও নাকি তোমাদের মতোই যাতে বাড়ুই কিনা। তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জ্যাঠা দুর্লভরাম, পাঁচকড়ি, আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে। তা যখন এলোমি এই দেশে, আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল। আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, কুসুমপুরের হরিদাস মজুমদার, বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ় স্বরে বললুম, আমি যে তাদের গুরুবংশ, আমার বাবার ওরা মন্ত্র শিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন বসুন, আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলুম। সন্দেহ ও ভয় তখনও মন থেকে পুরোপুরি যায়নি। আর এরা যে গুরুদেবকেই রেহাই দেবে তাকে বলেছে। কিছুক্ষণ পরে বৃদ্ধ ফিরে এলো, পেছনে পেছনে সেই বধূটিও, আর একজন সন্ডা মার্কা গোছের যুবক ও একজন প্রৌঢ় স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা, ঠাকুর মশাই, আমারই মেজ ছেলের সঙ্গে, আমারই মেজ ছেলে শম্ভু। আরে গড় করো সব, গড় করো। মেজ বৌমা, দেখো তো, চিনতে পারো একে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘোমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে
প্রণাম করে গলায় আঁচল দিল। জীবনদাত্রী, দয়াময়ী বামা। আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রে এমনিই কেটে গেল, কোনো বিপদ আসেনি। খাবার জল দেওয়ার ছুতো করে এসে বামা আমায় আশ্বাস করে দিয়ে গেল, বললে, বিপদ কেটে গিয়েছে ঠাকুরমশাই। আমার চোখে না পড়লে সর্বনাশ হয়ে যেত। ভিটেতে অনেক ব্রহ্মহত্যা হয়েছে, অনেক হয়েছে। এই কুঠরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা আছে। আমার মনের অবস্থা তখনও বলবার মতো নয়। বললাম, পুলিশ কি গায়ের লোককে কিছু টের পায় না? কিছুই বলে না? কে কি বলবে? এ ভাসুরে ডাকাতের গাঁ, সবাই এখানে একই রকম। আগে জানলে কি আর বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল। এখন আমার একটি সন্তান হয়েছে। এই পাপ ভিটেতে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি, কিন্তু ও কি করবে? মাথার উপর শ্বশুরমশাই রয়েছেন, পুরানো ডাকাত দাদারা রয়েছেন। আচ্ছা, আপনি এবার ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো। বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী। আশীর্বাদ করি চিরসুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল। এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লী বধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন ভরে ওঠে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বামা। আজকের গল্পের মুখ্য চরিত্রে আমি নিজে, দেবদাস। আজ এরই সাথে রাতের রহস্য রেডিওর আরও একটি নিবেদন শেষ হয়ে গেল। পরের সপ্তাহে রাতের রহস্য রেডিও আরও একটি এরকম রোমাঞ্চকর ঘটনা নিয়ে আপনাদের সামনে পেশ করবে। ততক্ষণ অবধি শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের রহস্য রেডিওকে। ধন্যবাদ। শুভরাত্রি।